নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো অস্কার কিন্তু যখন দায়িত্ব নিয়েছিল ইস্টবেঙ্গলের, তখন কয়েক দিনের জন্য বলতে গেলে ইস্টবেঙ্গল পুরো স্কোয়াডকে হাতে পেয়েছিল। তারপর কিন্তু আমরা দেখলাম যে বেশিরভাগ সময়ই অস্কারকে খেলতে হচ্ছে যারা হাতে রয়েছে তাদের নিয়ে। কোনো সময় কাট সমস্যায় প্লেয়াররা খেলতে পারছে না, কোনো সময় ইনজুরি সমস্যা, কোনো সময় ফিটনেস সমস্যা। তো একাধিক সমস্যা নিয়ে কিন্তু চলতে হয়েছিল অস্কারকে। কিন্তু যখন পুরো স্কোয়াড অস্কারের হাতে ছিল, সেটা আমরা এএফসি ম্যাচের সময় দেখেছিলাম। একটা সুন্দর পারফরমেন্স কিন্তু দলকে দিয়ে করিয়েছিল এবং সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে ইস্টবেঙ্গলকে কোয়ালিফাই করিয়েছিল। তো ইস্টবেঙ্গলের সামনেই পাঞ্জাব ম্যাচ। তো পাঞ্জাব ম্যাচের আগে কিন্তু বেশ কিছু সুখবর আসছে ইস্টবেঙ্গল শিবিরে। অনেক প্লেয়ার ফিরছে এবং তাদের নিয়ে নতুন পরিকল্পনায় কিন্তু যেতে চলেছে অস্কার। তো কীরকম পরিকল্পনা হতে চলেছে পাঞ্জাব ম্যাচে, কোন কোন প্লেয়াররা অ্যাভেলেবেল রয়েছে, কাদের দিয়ে দল সাজাবে অস্কার, সেইটা নিয়েই মূলত আমরা আলোচনা করব। এছাড়া কিছু ফুটবল আপডেট রয়েছে, সেগুলোও আমরা শেয়ার করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু মোহামেডানকে নিয়ে, তো তোমাদের অনেক দিন আগে বলতে গেলে 1 মাস আগে জানিয়ে দিয়েছিলাম যে মোহামেডানে কিন্তু আর অ্যান্ড্রে চেরনিসভকে আমরা দেখতে পাবো না তাদের প্রধান কোচ হিসাবে। সেরকমটাই শোনা গিয়েছিল। তারপর আমরা দেখলাম যে কোচ নিজে পদত্যাগ করলেন, যে আমি আর এই দলে থাকতে পারছি না, কারণ অনেক সমস্যা। সেই সমস্যার কথা বাদই রাখি। এবং তারপর আবার শোনা গিয়েছিল যে কর্মকর্তারা বৈঠক করেছে এবং তার সঙ্গে কথা বলেছে এবং সে নাকি আবারও ফিরবে, এরকমটা কর্মকর্তাদের জানিয়েছিল। দেশে ফিরে গিয়েছিল, বলেছিল যে কিছুদিন সময় কাটাই, তারপর আবার ফিরে আসব। কিন্তু আজকে অফিসিয়ালি ঘোষণা হলো যে অ্যান্ড্রে চেরনিসভ কিন্তু আর আসছে না মোহামেডানে, এবং সেটা তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম। তো শেষ জিনিসটা কিন্তু চেরনিসভ খুব একটা ভালো করলো না, বলতে গেলে এক প্রকার এক্সের মতন ধোঁকা দিল। কারণ বলল যে থাকবো, আবার বলল থাকবো না, বলল ঘুরে আসছি, শেষ পর্যন্ত এলো না। এটা কিন্তু খুব একটা ভালো হলো না, কারণ চেরনিসভ এর আগে যেরকম দলকে সাফল্য এনে দিয়েছে, আই লিগ চ্যাম্পিয়ন করানো, সিএফএলে ভালো পারফরমেন্স করানো এবং ওভারঅল পুরো ফুটবল কিন্তু পাল্টে দিয়েছিল চেরনিসভ। কিন্তু শেষ দিকটা চেরনিসভ এরকমটা নাই করতে পারতো, বা ম্যানেজমেন্ট কিন্তু চেরনিসভের সঙ্গে কথাবার্তা বলে ব্যাপারটা একটু ভালো প্রসেসে নিয়ে যেতে পারতো, তাহলে কিন্তু চেরনিসভের জন্য সেটা ভালো হতো। তো যাই হোক, আর ফিরছে না কোচ, এটা কিন্তু একদম অফিসিয়ালি আপডেট এসে গেছে। তো এরপর আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, কালকে ইস্ট বেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ রয়েছে। তো অ্যাওয়ে ম্যাচে ইস্ট বেঙ্গল খেলবে কালকে বিকেল 5টা থেকে খেলা রয়েছে। এবার অনেকে টিকিটের ব্যাপারে জানতে চাইছিলে যে টিকিট কিভাবে পাবো, এবার যারা দিল্লিতে রয়েছে। তো সেক্ষেত্রে দেখো, আজকে অফিসিয়ালি আপডেট দেওয়া হয়েছে পাঞ্জাব এফসির তরফ থেকে যে কোন সময় টিকিট পাওয়া যাবে, কত নম্বর গেট থেকে টিকিট দেওয়া হচ্ছে, সেটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা একটুখানি অফিসিয়াল নোটিশের দিকে খবর রেখো, সেখান থেকেই তোমরা বুঝতে পারবে এবং সেখান থেকে গিয়ে টিকিট রিডিম করে নাও। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, যে ইস্টবেঙ্গল শিবিরে কি সুখবর আসছে। দেখো, ইস্টবেঙ্গল শিবিরে যেটা সমস্যার জায়গা হয়ে গিয়েছিল, প্লেয়ারদের ইনজুরি সমস্যা, কাট সমস্যা, ফিটনেস সমস্যা। তো এই সমস্যাগুলো থেকে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই বেরিয়ে আসতে পেরেছে। হ্যাঁ, এখনও পুরোপুরি 100% হয়তো স্কোয়াডকে হাতে পাচ্ছে না অস্কার, কিন্তু তার মধ্যে বেশিরভাগ প্লেয়ারকেই পাচ্ছে। এবং আমরা লাস্ট ম্যাচে দেখেছিলাম দেবজিৎ মজুমদারকে অল্প গেম টাইম দেওয়া, আনোয়ার সে ফিট রয়েছে, হেক্টর সেও ফিট রয়েছে, লালচং নুঙ্গা কাট সমস্যা কাটিয়ে ফিরছে, মার্ক জোথানপুইয়া সেও ফিট হয়ে গেছে এবং মার্ক খেলছে রীতিমতন। রাকিবের ইনজুরি সমস্যা ছিল, নিশু প্রভাতের ইনজুরি সমস্যা ছিল, সবাই ইনজুরি সমস্যা কাটিয়ে কিন্তু ফিরছে। পুরো ডিফেন্স লাইন কিন্তু হাতে পাচ্ছে অস্কার। মিডফিল্ড নিয়ে কথা বললে জিকসান, তার ইনজুরি সমস্যা ছিল, কালকে জিকসানকে পাওয়া যাবে, এটা কিন্তু কোচ নিজে জানিয়ে গেছে। মহেশ সে তো ভালোই খেলছে, নন্দর একটুখানি সমস্যা রয়েছে, কিন্তু নন্দকেও হয়তো বেঞ্চ থেকে পাওয়া যাচ্ছে নন্দকে। সাউল আস্তে আস্তে ছন্দে ফিরছে, লাস্ট ম্যাচে সাউল সে গোলও পেয়েছে এবং সে নিজের ফিটনেসকেও আরও উন্নতি করার জন্য প্রচুর প্র্যাকটিস করেছে, তাকেও প্রথম থেকে হয়তো পাওয়া যাবে। এছাড়া যদি আমরা কথা বলি সৌভিক চক্রবর্তী, তন্ময় সে ইনজুরি সমস্যা কাটিয়ে তন্ময় ফিরছে। হ্যাঁ, গেম টাইম হয়তো পায়নি, তন্ময় ফিরছে। এবং আক্রমণ বিভাগের দিকে তাকালে সেখানে কিন্তু যে সমস্ত প্লেয়ার রয়েছে, সেখানে অবশ্যই মেসি বাউলির দিকে নজর থাকবে। লাস্ট ম্যাচে কিন্তু একটা অ্যাসিস্ট করেছে, নিজে গোল পেতেও পারতো, বেশ কয়েকবার কিন্তু গোলের ভালো চান্স ক্রিয়েট করেছিল মেসি বাউলি, প্রথম থেকে বেশ এফেক্টিভ লাগছিল। এবং অবশ্যই ডিমির সঙ্গে মেসির কিন্তু একটা
একটা ভালো জুটি তৈরি করার জন্য এখন থেকেই কাজ করতে শুরু করে দিয়েছে অস্কার। লাস্ট ম্যাচে ডিমিরও বলতে গেলে এক প্রকার অ্যাসিস্ট ছিল, যদিও অ্যাসিস্টটা সেক্ষেত্রে দেওয়া হবে প্রভাতকে, যেটা ডেভিড গোল করেছে, কিন্তু ডিমি ভালো সেক্ষেত্রে বল রেখেছিল। এবং এই ডিমি আর মেসি দুজন জুটি যদি অপোনেন্ট বক্সের উপর থাকে, দুজন প্লেয়ারকে আটকানোটা কিন্তু কিছুটা হলেও চাপ হবে। যখন মেসিকে অন্যান্য প্লেয়াররা ব্লক করতে পারবে, সেই পজিশানে কিন্তু ডিমি অনেকটা ফ্রি রোল পেয়ে যাবে এবং ডিমিকে যখন ম্যান মার্কিং করবে সেই জায়গা থেকে কিন্তু সেকেন্ড স্ট্রাইকার হিসাবে কিন্তু মেসি অনেকটা জায়গা পাবে। তার সাথে সাথে যদি আমরা কথা বলি ডেভিড, তাকেও কিন্তু যদি সেকেন্ড হাফে প্রথম থেকে সুপার সাব হিসাবে ব্যবহার করে বা প্রথম থেকেও যদি অন্য একটু পরিকল্পনায় ব্যবহার করে, সেই অপশানটাও রয়েছে। তার সাথে মহেশ, সে তো এখন মিডফিল্ডার হয়ে গেছে, উইঙ্গার হিসাবে ভিষ্ণুর মতন প্লেয়ার রয়েছে। তো আমি তো দেখতে চাই আমানকে একটু সুযোগ দিক বা জেসিনকে একটু সুযোগ দিক। এবার জেসিনের ব্যাপারে ঠিক আমি বলতে পারছি না জেসিনকে ঠিকঠাক কি পছন্দ হয়নি কোচের, আমার জানা নেই, কিন্তু জেসিনকে একদমই সুযোগ দিচ্ছে না। সেই জায়গায় আমান একটু গেম টাইম পেয়েছে, তো আমানকে একটু বেশি যদি গেম টাইম দেওয়া যায় তাহলে কিন্তু খারাপ হবে না। এবং অবশ্যই প্রভসুখান সিং গিল ভালো গোলকিপিং করেছে, যা করেছে ঠিকই রয়েছে, অনেক দিন খেলেছে, সামনেও এখনও কয়েকটা ভালো ভালো ম্যাচ রয়েছে। তো গিলকে একটুখানি ইঞ্জুরি সমস্যা রয়েছে, গিলকে একটু রেস্ট দেওয়া দরকার। সেই জায়গায় দেবজিৎ লাস্ট ম্যাচে যেটুকু খেলেছে সেক্ষেত্রে দুটো সেভ করেছে, তো দেবজিৎকে যদি একটু চান্স দেওয়া হয় খুব একটা খারাপ হবে না। তো দু তিনটে পরিকল্পনা কিন্তু নিয়ে আমরা আলোচনা যদি করি, তো সেক্ষেত্রে লালচংনুঙ্গাও ফিরছে, আনোয়ারও ফিরছে। তো লাল এবং আনোয়ার এদেরকে ব্যবহার করতে পারে কোচ একসঙ্গে। তো সেরকম যদি করে তো কি হতে পারে আমরা যদি আমরা একটুখানি দেখি, তো গোলকিপারে দেবজিৎ মজুমদারকে যদি আমরা ভাবি যে দেবজিৎকে দিয়ে শুরু করানো হোক, ডিফেন্স লাইনে কিন্তু লালচংনুঙ্গা রয়েছে, তার সাথে হেক্টর ইউজ থেকে সেন্টার ব্যাকে রেখে সাইড ব্যাকে একদিকে নিশু কুমার, অপরদিকে রাকিবকে রাখা যেতে পারে। 4-4-2-এ কিন্তু মিডফিল্ডারে আনোয়ার আলীর সঙ্গে সৌভিক চক্রবর্তীকে মিডফিল্ডারে খেলানো যেতে পারে, কারণ আনোয়ার কয়েকটা ম্যাচে মিডফিল্ডে কিন্তু ভালো খেলেছে। অন্তত আমি বলবো জিকসানের থেকে মিডফিল্ডে আনোয়ার অনেক ভালো করেছে। এবং উইঙ্গার হিসাবে সেক্ষেত্রে মহেশ এবং ভিষ্ণুকে রাখা যেতে পারে। মহেশ প্লেমেকার হিসাবেও আসতে পারে, আপফ্রন্টে তিনজন, মিডফিল্ডে তিনজন হিসাবেও খেলতে পারে, 4-3-3 ফরমেশনেও যেতে পারে। তো আপফ্রন্টে সেক্ষেত্রে ডিমির সঙ্গে যদি মেসিকে শুরু করানো হয় তাহলে কিন্তু একটা ভালো অপশান হবে। এবং এটাও পরিকল্পনা থাকতে পারে যে প্রথম থেকেই কিন্তু আমরা 4 বিদেশিকে খেলাবো। তো সেক্ষেত্রে আনোয়ার আলী এবং হেক্টর ইউজ থেকে সেন্টার ব্যাকে রেখে সাইড ব্যাকে একদিকে লালচংনুঙ্গা, অপর দিকে কিন্তু নিশু, মাঝ মাঠে সৌভিক চক্রবর্তীর সঙ্গে ক্রেসপোকে রাখা যেতে পারে, কিছুটা ফলস 9 হিসাবে মেসি বাউলি, এবং উইং পজিশনে একদিকে ভিষ্ণু, অপরদিকে মহেশ, এবং ডিমিকে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবেও ভাবতে পারে। তো এইগুলো কিন্তু অপশান হাতে রয়েছে। এবং মেসি বাউলি এবং জিকসান একটা পুরাতন, তাদের কেরালা থেকে বন্ধুত্ব রয়েছে, তো তারাও কিন্তু খুব ভালো নিজেদের মধ্যে কম্বিনেশন প্লে তৈরি করছে বলে শোনা যাচ্ছে। এবং সেট পিসে কিন্তু কিছু ভেরিয়েশান আসতে পারে পাঞ্জাব ম্যাচে, এবং পাঞ্জাব যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং দল, তাদের বিদেশিরা কিন্তু যথেষ্ট স্ট্রং। তো সেক্ষেত্রে ফিজিক্যাল ফুটবলের জন্যও কিন্তু পরিকল্পনা তৈরি রাখা রয়েছে। আর সবথেকে ভালো লাগছে যদি জিকসানকে বেঞ্চে রাখা যায়, নন্দকে বেঞ্চে রাখা যায়, যারা পরবর্তী সময় বেঞ্চ থেকে এসেও ভালো কিছু করতে পারে। এমনকি সাউলকেও যদি বেঞ্চে রাখা যায় সেটাও ভালো অপশান। ডেভিডের মতন প্লেয়ার, বেঞ্চের শক্তি অনেকটা বাড়লো, অনেকগুলো প্লেয়ার ফিরেছে, এবং এটা কিন্তু একটা ভালো অন্দরমহলের লড়াই হবে যে কারা প্লেইং 11-এ জায়গা পাবে। এটা কিন্তু একটা খুব ভালো জিনিস হলো শেষের দিকে এসে, এবং সামনে চ্যালেঞ্জ লিগ এবং সুপার কাপের ম্যাচ, সেই জায়গাতে কিন্তু প্রস্তুতি ম্যাচ হিসাবেও কিন্তু এই ম্যাচগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা প্লেয়ারকে এবার প্রমাণ করতে হবে। এতদিন অন্যান্য পজিশানে খেলে প্লেয়ারদের খেলতে হয়েছিল, কিন্তু এখন যেহেতু সবাই মোটামুটি ঠিকঠাক রয়েছে, তো সঠিক জায়গাতে তারা খেলতে পারবে, এবং আশা করি তারা ভালো খেলতে পারবে। তো ওভারঅল তোমরা কতটা খুশি যে এতগুলো প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে, দলের শক্তি বাড়লো, অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।